ওটা বাংলার কুলাঙ্গার। আই এম দ্য ফার্স্ট পার্সন ইন ওয়েস্ট বেঙ্গল, প্রথম বলেছিলাম সৌরভ বাংলার গর্ব নয়, কুলাঙ্গার। বাংলার কুলাঙ্গার, আই এম দ্য ফার্স্ট পার্সন ইন ওয়েস্ট বেঙ্গল, প্রথম বলেছিলাম সৌরভ বাংলার গর্ব নয়, কুলাঙ্গার। আমাদের যারা তথাকথিত বুদ্ধিজীবী, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুবোধ সরকার, তারা এই বিষয়ে একেবারে মুখে কুলু পেটেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাকরিহারারা বলেছিলেন যে নবান্ন অভিযানে যেন তিনি সাথে যান, কিন্তু তিনি বলেছেন তিনি রাজনীতিতে আসবেন না। আপনার কি হবে? রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি, সে কবে কবি বলেছিলেন। ওনার আরো চাই, ওনার শালমণি চাই। উনি এখন টিএমটি বারের অ্যাড দেবেন, উনি শালমণিতে ঢুকে গেলেন। উনি কোনো কথা শুনবেন না। আগে অমিত শাহর কথা শুনতেন, এখন দিদির কথা শুনবেন। তারপর আমাকে মাল্লু দেবে, পদ দেবে, তার কথা শুনবেন। আমি কবে বলেছিলাম ওটা বাংলার কুলাঙ্গার? আই এম দ্য ফার্স্ট পার্সন ইন ওয়েস্ট বেঙ্গল, প্রথম বলেছিলাম সৌরভ বাংলার গর্ব নয়, কুলাঙ্গার। কোন সৌরভ? শিল্পপতি সৌরভ। আমি ক্রিকেটার সৌরভের কথা বলিনি। উনি আর ক্রিকেটার নেই, উনি এখন শিল্পপতি। শালবনি, তালবনি, বেলবনি, ঝংবনি সব বনিতে বনিতে ঘুরে বেড়াবেন। উনি করে কমে খাবেন। ওনার যে লন্ডনে কটা বাড়ি আছে দেখতে হবে। দিদিকে একটা বাড়ি লিখে দিই না, ওনার তো প্রচুর সম্পত্তি। দিদি গরিব মানুষ, রোদ্দুরায় কোথায় আছেন? ভালো আছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এখন মেদিনীপুরে আছেন বলে তিনি কিছু করতে পারছেন, তিনি কলকাতা থাকলে 1 সেকেন্ডে সব ঠিক করে দিতেন। না, আমি তো এই কথাই বলার চেষ্টা করছিলাম। উনি 1 সেকেন্ডে তো সব সমস্যা মিটিয়ে দিয়েছেন এর আগে। আমরা দেখেছি উনি গান্ধীমূর্তি পাদদেশে সেই শত শত টিচার যারা 5 বছর ধরে গাছতলায় রোদ বৃষ্টি ঝড়ে 1 সেকেন্ডে মিটিয়ে দিয়েছেন। মিটে গেছে তো। তাদেরকে কেউ পুলিশে নুচেও নেয়নি, কামেও নেয়নি। ওই শিক্ষক হবু শিক্ষিকাদের নুচেও নেয়নি, কামেও নেয়নি। কলকাতা ডিআইবিসে যাকে লাঠি মেরেছিল ওই সমস্ত 100 সেকেন্ডে মিটে গেছে। সেই পুলিশের তো ফাঁসি হয়ে শুনলাম নাকি, বিরাট ব্যাপার। তারপরে মাতঙ্গিনী মূর্তি পাদদেশের সমস্যা 1 সেকেন্ডে মিটে গেছে। 1 সেকেন্ডে তো কত লোককে জেলে ঢুকিয়ে দিল দেখছি। এখনো তো এই কুণাল ঘোষ বলছে একজন নাকি ক্যাবিনেটের মন্ত্রী আছে যে শিক্ষায় দুর্নীতি যুক্ত, সে এখন ঘুরে বেড়াচ্ছে। দিদি কিন্তু কুণাল ঘোষের কথা শুনতে পাইনি, শুনলেই 1 সেকেন্ডে তাকে বের করে দেবে। 1 সেকেন্ড লাগবে। যেমন 1 সেকেন্ডে পার্থ চট্টোপাধ্যায়কে চিনে গিয়েছিল, অর্পিতাকে 1 সেকেন্ডে চিনে গেছে। কামদুনি ধর্ষকদেরকে 1 সেকেন্ডে চিনে গেছে। ওই পার্ক স্ট্রিটের ধর্ষককে 1 সেকেন্ডে চিনে গেছে। তাই নুসরত জাহান এমপি হয়ে গেছে, 1 সেকেন্ডে চিনে গেছিল। বলেন এমপি কেন 1 সেকেন্ডে চিনে গেছে? বলে হাসকালি মেয়েটিকে ওই যে মেরে দেওয়া হয়েছিল, বলেছিল অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ার ওটা 1 সেকেন্ডে কিন্তু বুঝে গেছিল। 1 সেকেন্ডে বুঝে যান তো। দিদি আপনি কত কি 1 সেকেন্ডে বুঝে গেছেন না? আপনি আসুন, আসুন, প্লিজ আসুন। এসে না আপনি সুমন্ত্র দিয়ে 1 সেকেন্ডে যোগ্য অযোগ্য পৃথক করে দিন। আচ্ছা, যোগ্য অযোগ্য চাইছে কেন? দিদি আপনি একটু লেখাপড়া তো করেছেন, জানেন আপনি। ওই না গাছতলা যারা বসে আছে না, গাছতলা না, গাছতলা তো নাহলে চাকরি বাকরি করে বলছিলাম তো, ফালতু সব বন্ধ বেরোচ্ছে ওখান থেকে। এদের কিন্তু না একটু পয়সা করি এখনো আছে, কিন্তু আর তো চাকরি করেছেন। এই যারা সল্ট লেগে বসে দেখছেন না, ওই পেতেছে, বেশ ভালো ভালো পেতেছে, খবর কিন্তু সবাই পাতেনি, পয়সা করি একটু আছে। দিদি একটু প্রবলেম আছে। ওরা কেউ কেউ এই আপনি যেমন ইসলামী হিস্ট্রিতে এমএ করেছে, ওরা 5টা এমএ করেছে। কেউ 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 পিএইচডি করেছে, কারো কারো ডিলিটও আছে। এমন টিচার ওখানে বসে আছে। ওরা বোঝে দিদি, ওরা দুধের গাই হতে পারলো না দিদি, অসচেতন না। ওদেরকে বোকা বলেন না আপনি। যোগ্য অযোগ্য তালিকাটা যায়নি বলেই তো সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে যাবেন, রিভিউ পিটিশন গ্র্যান্ড হবে। কি করে গ্র্যান্ড হবে? টেকনিক্যাল মিস্টেক তার গ্র্যান্ড হবে। একটু লয়ার, আপনি তো লয়ার, আমি না আইনটা একটু শিখে গেছি দিদি, এইটাই সমস্যা। আমাদের মতো বোকা লোকরা যখন আইন শিখে যায় না, এইরকম দুরাচার হয় দিদি। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্টে যাবেন, গিয়ে বলবেন হুজুর, খেজুর বলবে না কিন্তু। আগে তো সুপ্রিম কোর্ট মানি না, এখন বলে সুপ্রিম কোর্ট মানি। আগে বলছিল সুপ্রিম কোর্ট মানি না, এখন বলছে সুপ্রিম কোর্ট মানি। কত চিনি, সুপ্রিম কোর্ট বাঁচিয়ে দিয়েছে। সুপার নিউমারি পোস্টে বলেছে সিবিআই লাগবে না, কি ভালো না। তারপরে ফাঁসির তারিখটা পিছিয়ে গেছে। ফাঁসি হওয়ার কথা ছিল গতকালকে, এবার ফাঁসি হবে 31শে ডিসেম্বর। এতদিন পিছিয়ে দিয়েছে ফাঁসির ডেট। এরপর সুপ্রিম কোর্টকে বলে আপনি আপনাদের বেকসুর খালাতো করে দিতে পারেন, বিরাট ক্ষমতা আছে। তো ওরা দিন বলছে ফাঁসি হবে, ফাঁসি হবে, ওই দিন থেকে চাকরি যাবে। আর ইতিমধ্যে নন টিচিংদের ফাঁসি হয়ে গেছে। তারা নাকি সবাই দুর্নীতিগ্রস্ত। সুপ্রিম কোর্ট নিজে বলছে 40%, 50% এদের মধ্যে ভালো। তো 40%, 50%, 60% যদি ভালো হয়, তাহলে ওরা তো যোগ্য, তাহলে ওদেরও ফাঁসি হবে কেন? আগে বলুন তো। ওদের ফাঁসি তো হয়ে গেছে অলরেডি। আমি তো অশিক্ষক কর্মচারীদের সাথে সল্ট লেগে ওদের সাথে ধর্নায় বক্তব্যে বসেছিলাম, ওরা কাঁদছিল, আমাকে রোজ ফোন করছে আমাকে।
আমি ওদের জন্য বার্তা পাঠিয়েছি, সেটা দেখেছে নিশ্চয়, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। দিদি, যোগ্যদের তালিকা যদি তৈরি না করে আপনি সুপ্রিম কোর্টে যান, হুজুর বলেন, আপনার কথা শুনবে? ওদের বলবে এখনো তো ফাইনাল করেনি, আমি শ্বেতপত্র প্রকাশ এখনো করেনি, বের করে দেবো তো আপনার কপি সিপালকে, রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে। আপনি বলছেন এখন তো যোগ্য অযোগ্য তালিকা চাইনি, আগে 20 বার চেয়েছে তো, আগে তো 20-30 বার চেয়েছে, আবার চাইবি কেন? তো আপনি যে সমাধান করবেন কি বলবেন? আমি সৎ বলে দিলে যাবে? আপনি বলছেন শিক্ষকরা যারা যারা সৎ তারা তারা স্কুলে চলে যাবে, শিক্ষক নিজে ঠিক করে দেবে। ফাঁসির আসামি যে, তাকে বলা হচ্ছে আচ্ছা আপনি কি অপরাধ করেছেন, যদি অপরাধ করে থাকেন ফাঁসির দড়িটা গলায় পরে নিন, আর যদি অপরাধ না করে থাকেন পাশে এয়ার কন্ডিশন গাড়ি লাগানো আছে ওটা নিয়ে বাড়ি চলে যান। শিক্ষকরা নিজেরাই ঠিক করবে কে যোগ্য কে অযোগ্য, কে স্কুলে যাবে কে স্কুলে যাবে না, ওটা আপনি ঠিক করে দেবেন। তা আপনি ঠিক করলে কিভাবে ঠিক করবেন? আগে যোগ্যতা ঠিক করবেন, অযোগ্যতা কথা বলেন না, যোগ্যতা ঠিক করবেন। যোগ্যতা ঠিক করে তাদের তালিকা কোথায় পাঠাবেন? ডিআই অফিসে। ডিআই অফিসের তালিকা থেকে স্কুলকে বলবে হেডমাস্টাররা কার কার বেতন করবে পোর্টালে রাখবে। এই পোর্টালে থাকা না থাকাটা কে ঠিক করে? ডিআই অফিসে ঠিক হয়। স্কুলের শিক্ষকদের তালিকায় পোর্টালে কার বেতন হবে কার বেতন হবে না এটা ডিআই অফিস ঠিক করে দেয় স্কুলকে। স্কুলের হেডমাস্টারদের ঘাড়ে মাথায় এটা ঠিক করতে পারে। যেখানে যারা রিটায়ারমেন্ট হয়েছে বা চাকরি ছেড়ে দিয়েছে বা আলাদা, সেখানে আবেদন করতে হয় স্কুলকে, এটা পদ্ধতি। তো আজকে হচ্ছে 22 তারিখ না 23 তারিখ, তো 10 তারিখের মধ্যে সেই রিকুইজিশন স্কুলের পক্ষ থেকে চলে যাওয়ার কথা ছিল ডিআই অফিসে, ওখান থেকে ট্রেজারিতে যাওয়ার কথা। এই মাসের 30 তারিখে 30 এপ্রিল বেতন হওয়ার কথা, আর কটা দিন বাকি আছে। পশ্চিমবঙ্গের সব স্কুলের শিক্ষকদের বেতন তো বিলম্বিত হয়ে যেতে পারে, আমার তো ভয় লাগছে, যত টিচার আছে। তো আপনি এই কথা তো কবে থেকে বলে যাচ্ছি, শুনলাম নাকি গতকালকে এসএসসি ডিআই অফিসে 17,000-এর তালিকা পাঠিয়ে 17,000 সামথিং, তাদের মধ্যে নাকি 15,000 সামথিং চলবে, আর 1,000 সামথিং তাদের ওখানে নাকি লাল কালি আছে। বলা হয়েছে ডিআইদেরকে ওগুলোকে স্কুলকে জানাতে, ওদেরকে যেন পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয়। তো সমাধানটা করতে হচ্ছে তো আপনাকে। আপনারা বাইরে দেননি কিন্তু, এটা ডিআই গুলোকে পাঠাচ্ছেন কিন্তু। এটা কারণ কি জানেন? জোরে জোরে আসতে বলবো, জোরে জোরে আছে। এটা কারণ হচ্ছে ডিআইরা এটা বাইরে প্রকাশ করবে না, ডিআইরা কিন্তু অনুগত দায়িত্বশীল, শয়তান ডিআই আছে কিনা জানি না। বাইরে প্রকাশ করলে সমস্যাটা কি? করলে এক্ষুনি তো জেনে যাবে যারা ওই টেন্টেড বলে পরিচিত, যারা অস্বচ্ছ বলে পরিচিত, যারা কাঁকর বলে পরিচিত, যারা অযোগ্য বলে পরিচিত, এক্ষুনি জেনে যাবে যে আমরা বাদ গেছি অলরেডি, আমাদের বেতন হচ্ছে না। এবার ওরা জেনে যাবে আলটিমেটলি ডিআই অফিসের মাধ্যমে, বিচ্ছিন্ন হয়ে জানা যাবে, সংগঠিতভাবে জানতে পারবে না। যদি বাইরে প্রকাশিত হয়ে যায় তাহলে সংগঠিতভাবে গোটা রাজ্যে লোক চলে যাবে। সংগঠিতভাবে এই হাজার হাজার অযোগ্য শিক্ষক যাদের বলা হচ্ছে তারা যখন জেনে যাবে, তারা গোটা রাজ্যে তুলকালাম করবে। ওরা পরে করবে তুলকালাম, কিন্তু পরে আস্তে আস্তে জেনে যাবে। কিন্তু সব জেলার খবর ওরা নেবে, কোন জেলায় কতগুলো গেল, কিন্তু ওদের ঐক্যবদ্ধ করা কঠিন। বাঙালি জাতি একটু কিছু দিলেই তার ঠান্ডা হয়ে যায়, কেউ কেউ ঠান্ডা হয়ে যাবে, কাউকে কাউকে ম্যানেজ করে নেবে, কাউকে কাউকে বলে বেশি লাফাস দিই, তোরা টাকা দিয়ে ঢুকেছিস, ডাক মারবি না, জানি কাকে টাকা দিয়েছি সব জানি। তোদের বরঞ্চ সিভিক টিচার করে দিচ্ছি, তোদের বরঞ্চ আমি প্যারা টিচার করে তোদেরকে আমরা 30-40 হাজার টাকা বা 20-30 হাজার টাকা দিয়ে দেবো। তুই পেতিস 50-60-70 হাজার টাকা পারমানেন্ট জব, কন্ট্রাকচুয়াল জব করে দেবো, 30-20-30 হাজার টাকা দেবো, বেশি বগলে কিন্তু বাদ। বুঝি এইটা ড্যামেজ কন্ট্রোল করার জন্য একসাথে অযোগ্যদের তালিকা, মানে যোগ্যদের তালিকা বেরোলো না, যেই যোগ্যদের তালিকা সবাই জেনে যাবে তখন অযোগ্যদের তালিকা তাই তৈরি করে দেবে। ক্লিয়ার? তখন ওরা রাস্তাঘাটে ঝামেলা করবে, যেটা বললাম, চোরদেরকে ধরবে, মারবে, ডেড বডি পাওয়া যাবে খালপাড়ে, গোটা রাজ্য ভরে রেখে হয়ে যাবে। এই কাজটা এতদিন পরে করলো, একটু আগে করতে পারত। আর সুপ্রিম কোর্টকে দিয়ে এই যোগ্যতার তালিকা দিয়ে বলবে মেলট এদেরকে বাঁচিয়ে দিন, এইটা চলছে। তাহলে এতই যদি করা হবে ওরা রাস্তায় কেন? দিদি বলছেন যোগ্য যোগ্য দেখা দরকার কি আছে, তোমার বেতন পেয়েছো ঠিক আছে, সম্মান নেই। গোটা রাজ্যের ছাত্র সমাজ, আমি ছাত্র সমাজকে রাস্তায় নামার কথা ভাবছিলাম, আমি বলছিলাম ওদেরকে তোমাদের ছাত্ররা কেউ রাস্তায় নামবে না, বলে স্যার ভয় পাচ্ছে। আমি জানতাম ভয় পাবে, ম্যানেজিং কমিটি আছে তারা দেখছে। আজকে দেখলাম জলঙ্গিতে, মুর্শিদাবাদ জলঙ্গিতে স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে, আমাদের শিক্ষককে ছাড়ছি না, ছাড়বো না, বেশ মজা হচ্ছে। এবার যদি ওই অযোগ্য শিক্ষকদের জন্য রাস্তায় নেমে যায়, বাচ্চারা তো জানে না, বাচ্চারা তো যোগ্য বোঝে না, কি হবে? অযোগ্য শিক্ষকরা তো ওদেরকে ধরে রাস্তায় নামাতে পারে, যদি অসুবিধা আছে, পার্টি আছে না পার্টি। ফলে একটা জাতির, শিক্ষক জাতির যে মর্যাদা,
সেই মর্যাদাকে হানি করলে মাননীয় কিচ্ছু এসে যায় না। তোমায় টাকা দিয়েছি, তোমাকে মর্যাদা দিতে হবে কেন? তোমার কামড়ে নেবো, আজড়ে নেবো, লাথি মারবো, তুমি বেতন পেয়েছো। সোজা কথা বলে রাখি, সংখ্যালঘুরা দুধেল গাই জানতাম, শিক্ষকরাও কি দুধেল গাই হলো? লাথি মারলেও চলবে? যে জাতি, কোন জাতি না খেতে পেলেও বেঁচে থাকে, কিন্তু জাতি যদি মর্যাদা হারায় তারা ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। শিক্ষক জাতিকে কি মর্যাদাহীন জাতিতে পরিণত করা খুব দরকার দিদি। আপনার যারা চুরি করলো তাদেরকে আপনি জেলে ঢুকিয়েছেন, তাদের সম্পত্তি ক্রোক করেছেন, তাদের বিরুদ্ধে বন্দোবস্ত করেছেন, তাদের কেউ কেউ এখনো জেলে আছে, তাদের জামিনের বন্দোবস্ত করা হচ্ছে, আর কেউ কেউ এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ধরুন, তাদেরকে আগে জেলে ঢোকান, আর তাদের সম্পত্তি ক্রোক করে সেই সম্পত্তি আপনি ওই যে বেতনে খরচা হয়েছে জালিদের জন্য ওখান থেকে ভরাট করুন। ধন্যবাদ।